আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প আলো। লিখেছেন লেভ তলস্তয়। পূর্বে, বিশেষত 1861 সালের পূর্ব পর্যন্ত জমিদারদের মধ্যে দুইটি শ্রেণী ছিল। এক শ্রেণীর জমিদার ছিলেন ধর্মভীরু। তারা মনে করতেন মানুষ আজ আছে, কাল নাই। কাজেই তারা তাদের রায়তদের ওপর দয়ামায়া দেখাতেন। কিন্তু আর এক শ্রেণীর জমিদার ছিলেন নিতান্ত নিষ্ঠুর। তারা না ভাবতেন ধর্মের কথা, না নিজেদের ক্ষণস্থায়ী জীবনের কথা। এইসব জমিদারদের ম্যানেজারেরা ছিলেন আরও নিষ্ঠুর। বিশেষত রায়তদের ভিতর থেকে যারা ম্যানেজার হতেন কিংবা রায়তদের শাসন করার ক্ষমতা পেতেন, তারা ছিলেন সবচেয়ে খারাপ। তাদের অধীনে কাজ করা ভয়ানক কষ্টকর ছিল। এই রকম একজন ম্যানেজার এক জমিদারিতে নিযুক্ত হলেন। তখনকার নিয়মানুসারে প্রজাদেরকে জোর করে খাটানো হতো। তারা পারুক আর না পারুক, সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিন খাটতেই হতো। সেই জমিদারি খুব বড় এবং ভালো। তার ভিতরে খুব বড় মাঠ ছিল, প্রকাণ্ড প্রকাণ্ড বনভূমি ছিল, মাঠে পানি সেচনের জন্য সুবন্দোবস্তও ছিল। সেখানে জমিদার এবং কৃষক প্রজারা সকলেই বেশ সুখে শান্তিতে ছিল। কাজকর্ম বেশ চলছিল। কিন্তু এই রকম সময়েই সেই ম্যানেজারটি নিযুক্ত হলেন। ম্যানেজার শাসনভার নিয়েই কৃষকদের উপর খুব অত্যাচার করতে শুরু করলেন। তার পরিবারে ছিল তার স্ত্রী এবং দুইটি বিবাহিতা কন্যা। কিন্তু পরিবার প্রকাণ্ড না হলেও তার টাকা জমানোই ছিল একমাত্র উদ্দেশ্য। তিনি কেবল টাকা আয়ের দিকেই লক্ষ্য করতেন, তা সদুপায়েই হোক অথবা অসদুপায়েই। সপ্তাহে যে কয়দিন খাটবার কথা, তিনি তার চেয়েও বেশি দিন কৃষকদের খাটাবার জন্য জুলুম করতে লাগলেন। তারপর তিনি একটা ইটের কারখানা খুললেন। খাটিয়ে খাটিয়ে কৃষক স্ত্রী লোকদেরকেও পর্যন্ত মেরে ফেলবার উপক্রম করলেন। অন্যের কষ্টের দিকে তার আদৌ দৃষ্টি ছিল না। তারা বাধ্য হয়ে মস্কো নগরে স্বয়ং জমিদারের কাছেই আবেদন করতে গেলেন। কিন্তু তাদের আবেদন অগ্রাহ্য হল। তিনি ম্যানেজারের ঘোর অত্যাচারের প্রতিকারের জন্য কিছুই করলেন না, উপরন্তু তাদেরকে তাড়িয়ে দিলেন। ম্যানেজারও অতি অল্প সময়ের মধ্যে শুনতে পেলেন যে তারা তার বিরুদ্ধে নালিশ করতে গিয়েছে। তিনি এর প্রতিশোধ এমনভাবে নিতে আরম্ভ করলেন যে তাদের দৈনিক কাজ আরও কঠোর হয়ে উঠল। আর একটা কাণ্ড হলো এই যে নিজেদের ভিতর দলাদলি শুরু হলো। একজন আর একজনের কথা ম্যানেজারকে বলে দিত। তাদের জীবন আরও কষ্টকর হয়ে পড়ল। অত্যাচার ক্রমশই বেড়ে চলল। ম্যানেজারকে সকলে ঠিক বাঘের মতো ভয় করত। গ্রামের ভিতর দিয়ে তিনি যখন ঘোড়ায় চড়ে যেতেন, তখন সকলেই তাকে দেখে ভয়ে পালাত। তার সঙ্গে আর কেউ দেখা করত না। এই সকল দেখে শুনে তিনি খুব রেগে গেলেন এবং লোকদের উপর আরও অত্যাচার করতে লাগলেন। কৃষকেরা খেটে খেটে অবসন্ন হয়ে পড়ত, আর তিনিও একটু কোনো অপরাধ পেলেই কথায় কথায় চাবুক মারতেন। তাদের কষ্টের আর সীমা রইল না। কিছুকাল পরে অত্যাচার সহ্য করতে না পেরে তারা মরিয়া হয়ে উঠল এবং এটা নিয়ে তারা আলাপ আলোচনা করতে শুরু করল। কোনো নির্জন স্থানে তারা জড়ো হলো এবং তাদের মধ্যে সবথেকে বেশি যে সাহসী সে বলল, আর কতকাল আমরা এই পাশবিক অত্যাচার সহ্য করব? এসো আমরা এর প্রতিকার করি। এটা চিরদিনের জন্য নির্মূল করতে হবে। এই রকম লোককে খুন করলে কোনো পাপ নেই। একদিন কৃষকদের একটা বন কেটে পরিষ্কার করার জন্য আদেশ করা হলো। ঠিক ইস্টারের ছুটির আগের দিনেই ম্যানেজার এই হুকুম দিলেন। দুপুরবেলায় তারা খাওয়ার জন্য এক জায়গায় জড়ো হলো এবং নিজেদের ভিতর বলাবলি করতে লাগলো, এমনি করে আর কতকাল কাটাবো? ওর অত্যাচার সয়ে সয়ে আমরা মরিয়া হয়ে উঠেছি, আর সহ্য করতে পারছি না। দিন রাত্রির এমন খাটাচ্ছে যে আমরা কি, আমাদের মেয়েরা পর্যন্ত মাসের মধ্যে একদিনের জন্য একটু সময় বিশ্রাম করতে পারে না। তাছাড়া যদি কোনো কাজ ঠিক মনের মতো না হয় তাহলেই চোটে লাল। আর আমাদের উপর কেবল প্রহার, কথায় কথায় মার। এই তো সেদিন সাইমন চাবুক খেয়েই মারা গেল। আবার এনিসিমেরও চাবুক হলো। কি অসহ্য কষ্টটাই সে সহ্য করল। ভবিষ্যতে আরও কি হবে কে বলতে পারে। আমরা আরও মার খাওয়ার আশায় বসে থাকব?
এটা তো মানুষ না, একটা জানোয়ার। আজকে সন্ধ্যার সময় ঘোড়ায় চেপে আবার এখানে আসবে আর আমাদের যা তা বলে গালাগাল করবে। আমাদের এখন করা দরকার ওকে ঘোড়া থেকে টেনে ফেলে কুড়ুল দিয়ে মাথার খুলিটা উড়িয়ে দেওয়া এবং সমস্ত অত্যাচার থেকে রক্ষা পাওয়া। তারপর ওকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া। এখন বিশেষ দরকার এই যে আমাদের সকলের একমত হওয়া চাই, একজোট হওয়া চাই। বিশ্বাসঘাতকতা একেবারে থাকবে না, তাহলে চলবে না। এ ব্যাপারে ভসিলির একটা জেদ ছিল। সকলের চেয়ে ম্যানেজারের উপর তার রাগ অনেক বেশি। ম্যানেজার যে কেবল তাকে ফি সপ্তাহ চাবুক মারতেন তাই নয়, তার স্ত্রীকে তিনি নিয়ে গিয়ে রাঁধুনি বানিয়েছিলেন। এইসব কারণেই তার একটা বিষম রাগ ছিল। তারা এভাবে নিজেদের মধ্যে নানা প্রকার পরামর্শ করতে লাগল। সন্ধ্যার সময় ম্যানেজার সেখানে আসলেন। এসেই দেখলেন যে বন কাটা তার পছন্দ মতো হয়নি। কাজেই ভয়ানক রেগে গেলেন তিনি। তাছাড়া একাটি কাঠের ভেতর একটা ডাল কে যেন রেখেছিল। তিনি বললেন, তোমাদের ডাল কাটতে আমি কতবার বারণ করেছি, তবু এ কাজ কে করলে? আমায় বলো শিগগির, নইলে তোমাদের সকলকে চাবুক মারব। কার আটিতে ডাল ছিল ম্যানেজার তাদের বারে বারে জিজ্ঞাসা করতে লাগলেন। তখন তারা খুব ভয় পেয়ে সিভোরকে দেখিয়ে দিল। অমনি তিনি তার মুখের উপর চাবুক মারতে শুরু করলেন। চাবুকের ঘায়ে তার মুখ কেটে রক্ত বের হলো। ভসিলির আটিটা বড্ড ছোট দেখে তাকেও এমন এক ঘা বসিয়ে দিলেন যে তার শরীরও কেটে গেল। সেই দিন সন্ধ্যার সময় কৃষকেরা আবার আগের মতো জড়ো হলো। ভসিলি বলতে লাগলো, তোমরা কি রকম লোক হে? তোমরা আবার মানুষ? তোমরা ঠিক ওই চড়ুই পাখিরই মতো। এদিকে মুখে বলবার সময় বলবে প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো, কিন্তু সময়কালে সকলেই ভয়ে জড়সড় হয়ে পড়ো। ঠিক এমনভাবে একটা বাজ পাখিকে আটকাবার জন্যে কতগুলি চড়ুই পাখি প্রস্তুত হয়েছিল। তারাও বলেছিল প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো, বিশ্বাসঘাতক হয়েও না, হয়েও না। কিন্তু বাজ যখন সত্যি সত্যি ছোঁ মারল, তখন তারা সব ঝোপের আড়ালে কোথায় গিয়ে সরে পড়ল, আর বাজটা একটা চড়ুইকে থাবার সঙ্গে ঝুলিয়ে উড়ে গেল। তারপর সব চড়ুই বেরিয়ে এসে দেখল যে ঝাঁকের একটা পাখি নেই। তারা বলল, কাকে পাওয়া যাচ্ছে না? ও ছোট্ট ভসিয়াকে নিয়ে গেছে। বরাতে ছিল এই হবে, হয়েছে। আমাদের দুষ্কর্মের ফল সে ভোগ করেছে। তোমাদেরও ঠিক তাই হয়েছে। কেবল মুখে বলবে বিশ্বাসঘাতক হয়েও না, প্রস্তুত হয়ে থাকো। সে যখন সিভোরকে চাবুক মারছিল তখন তোমাদের উচিত ছিল মায়া মমতা সব ত্যাগ করে ওকে একদম সাবাড় করে দেওয়া। কিন্তু তা না করে কেবল প্রস্তুত থাকো আর প্রবঞ্চনা করো না। যেমন বাজে ছোঁ মারলে অমনি সকলেই ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে রইল। এই কথা নিয়ে তারা অনেকক্ষণ আলোচনা করল। শেষে ম্যানেজারকে হত্যা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হলো। একদিন কৃষকদের উপর ম্যানেজার হুকুম করলেন যে পরের দিনও তারা ছুটি পাবে না, সেদিনও জমি চাষ করতে প্রস্তুত থাকতে হবে। কৃষকরা মনে করল যে সেদিন কাজ করানোই ধর্ম নষ্ট করা। সুতরাং তারা সকলে জড়ো হলো এবং এই সম্পর্কে আলোচনা করতে শুরু করলো। যদি সে ধর্ম ভুলে গিয়ে আমাদের এই সব কাজ করতে বলে, তাহলে তাকে খুন করা আমাদের অবশ্য কর্তব্য। এ সম্বন্ধে দ্বিধা করলে চলবে না, ওকে খুনই করা যাক। ঠিক এই সময় পিটার সেখানে আসলো। সে অত্যন্ত নিরীহ লোক ও অত্যন্ত শান্তিপ্রিয়। এ পর্যন্ত সে এই আলোচনায় যোগ দেয়নি। সে একটু শুনে বলল, ভাই সকল, তোমরা একটা গুরুতর পাপ করতে যাচ্ছ। একটা লোকের জীবন নাশ বড়ই ভয়াবহ ব্যাপার। একজনকে খুন করা বড়ই সোজা, কিন্তু নিজেদের জীবনের কি হবে? যদি এই লোকটা অন্যায় করে থাকে, তাহলে ওর অমঙ্গল হবেই। তোমাদের এখন কেবলমাত্র সহিষ্ণু হওয়াই দরকার, বুঝলে ভাই? এই কথা শুনেই ভসিলি অত্যন্ত চটে গেল। সে বলল, স্বীকার করি তোমার মতে নরহত্যাটা পাপ, বাস্তবিক পাপও বটে, কিন্তু এক্ষেত্রে একেবারেই পাপ নয়। সৎলোকের প্রাণনাশ করা পাপ বটে, কিন্তু ওর মতো একটা কুকুরকে মারাও কি পাপ? ঈশ্বর ওকে খুন করতেই আমাদের আদেশ দিয়েছেন। লোকে আর 10 জনের উপকারের জন্যই পাগলা কুকুর মারে। ওর মতো বদলোককে হত্যা করার চাইতে হত্যা না করাই পাপ। সে কেন এমনইভাবে আমাদের জীবনটা নাশ করতে থাকবে?
যদি ওকে খুন করার জন্য আমাদের দুঃখ ভোগ করতে হয়, তাহলেও তো আমাদের আর লোকেদের জন্যই করতে হবে। তারা বেশ শান্তিতে থাকবে আর আমাদের আশীর্বাদ করবে। তোমার কথা একদম বাজে পিটার। এই পবিত্র পর্বের দিনে মাঠে গিয়ে উপাসনা ছেড়ে কাজ করা কি কম পাপ মনে করো? তুমি নিজেও নিশ্চয় যেতে চাইবে না, তাই না? পিটার বলল, কেন যাব না? যদি আমাকে কাজ করতে পাঠানো হয় আমি যাব। আমি যে কাজ করব সেটা কেবল আমার নিজের জন্য নয়। কার পাপ কেবল ঈশ্বরই জানবেন। আমাদের কর্তব্য হচ্ছে এই যে মাঠে কাজ করবার সময়ও তাকেই মনে রাখব, তার কথাই ভাবব। এসব আমার নিজের কথা নয় ভাই। যদি ঈশ্বর ইচ্ছে করতেন যে আমরা অন্যায়ের প্রতিকার করব আর একটা অন্যায়ের দ্বারা, তাহলে তিনি আমাদের সে বিধান দিতেন এবং সেইটাই যে ব্যবস্থা তাও আমাদের দেখিয়ে দিতেন। কিন্তু তা নয়। যদি অন্যায়ের দ্বারা অন্যায়ের প্রতিকার হয়, তাহলে সে অন্যায় তোমাদের কাছেই ফিরে আসবে। দেহের সঙ্গে মানুষের আত্মার একটা সংযোগ আছে, সুতরাং মানুষকে হত্যা করা বোকামি। অন্যের প্রাণ যদি নাশ করো, তোমার আত্মাও কলুষিত হবে। যদি তোমরা মনে করো যে যাকে তোমরা খুন করলে সে নিতান্ত অসৎ ছিল এবং তাকে খুন করেই এই জগৎ থেকে অন্যায়, অবিচার ও অত্যাচার সব দূর করে দিলে, তাহলেও জানবে যে তার সব অন্যায় কাজের চেয়েও এই কাজটা আরো বড় অন্যায় হবে। তার চেয়ে তোমরা সহ্য করতে শেখো। যত বিপদ হোক, যত দুর্ঘটনাই হোক, সব প্রতিকূল ঘটনা তোমাদের অনুকূল হয়ে যাবে। পিটারের কথা শুনে কৃষকদের ভিতরে দুইটি দল হয়ে গেল। একদল ভসিলির সঙ্গে যোগ দিল, আর একদল সব সহ্য করা এবং পাপ না করাই ভালো মনে করে পিটারের সঙ্গে যোগ দিল। পর্বের প্রথম দিন রবিবার, তারা সেদিন কাজ বন্ধ রাখল। সন্ধ্যার সময় জমিদার বাড়ি থেকে কয়েকজন লোক সঙ্গে করে একজন গোমস্তা এসে বলল, ম্যানেজার মাইকেল আমাদের দিয়ে বলে পাঠিয়েছেন যে তোমরা কাল জই বুনবার জন্য মাঠে গিয়ে চাষ করতে প্রস্তুত থাকবে। গোমস্তা আর তার লোকরা গ্রামের মধ্যে সকল জায়গায় ঘুরে ঘুরে সকল কৃষককেই এই খবর দিল। মহাপুণ্যের দিন তারা ঈশ্বরের নাম নিয়ে একটু আনন্দ করতে পারবে না, মাঠে গিয়ে চাষ করতে হবে। এটা শুনেই অত্যন্ত মনক্ষুণ্ণ হলো, কিন্তু হুকুম অমান্য করবার সাহস কারোরই হলো না। পরের দিন ভোরে ঠিক সময়ে লাঙ্গল ও গরু নিয়ে মাঠে গিয়ে চাষ করতে শুরু করলো। এদিকে তখন সব মন্দিরে মন্দিরে ঘণ্টা বেজে উঠেছে। সারা জগতের লোক উপাসনা শুরু করেছে। সকলের মনে একটা আনন্দ ও উল্লাস, কিন্তু সেই কৃষকদের সেই আনন্দে যোগ দেওয়ার সুযোগ রইল না। ম্যানেজার সেদিন অনেকটা দেরি করে বিছানা ছেড়ে উঠলেন এবং তার বাড়ির চারিদিকে একবার ঘুরে সব দেখলেন। তার বাড়ির লোকেরা সব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে গাড়ি চেপে বরাবর গির্জার দিকে চলে গেল। উপাসনা থেকে ফিরে আসা মাত্রই চাকরানি টেবিলে কাপড় বিছিয়ে দিল। গোলাবাড়ি থেকে ম্যানেজার ফিরে আসলে সকলে টেবিলে চা খেতে বসে গেল। চা পান শেষ হয়ে গেলে মাইকেল চুরুটের পাইপ ধরিয়ে গোমস্তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কৃষকদের কাজে লাগিয়েছিলে তো? আজ্ঞে হ্যাঁ। তাদের সকলেই কাজে গিয়েছিল? আজ্ঞে হ্যাঁ, গিয়েছিল। তাদের কে কোন জায়গায় চাষ করবে তা আমি নিজেই স্থির করে দিয়েছি। তুমি সব স্থির করে দিয়ে এসেছ, ভালোই, কিন্তু তারা কি সত্যিই চাষ করছে? যাও দেখো গিয়ে তারা কাজ করছে কি না। তাদের গিয়ে বলো যে আমার খাওয়া হলে নিজেই তাদের ওখানে যাচ্ছি। হ্যাঁ, তাদের আরও বলবে যে 2খানা লাঙলে 1খানা জমি চাষ করা হয়, আর যেন ভালো করেই জমিতে চাষ দেওয়া হয়। আজকে পর্বের দিন হোক বা না হোক, আমি কিছুই মানব না। যদি গিয়ে ঠিকমতো কাজ না পাই, তাহলে উচিত শিক্ষা দেব, যেন মনে রাখে। আচ্ছা বেশ, বলে গোমস্তা চলে যাচ্ছিল। এমন সময় মাইকেল তাকে আবার ডাকলেন। তিনি কিছু বলবেন ভাবছিলেন, কিন্তু কি বলবেন কিছুই স্থির করতে পারলেন না। খানিকক্ষণ এটা সেটা ইত্যাদি করে শেষে বললেন, হ্যাঁ, তোমায় বলছিলাম এই যে আমি চাই বদমাইশগুলো কি বলে তুমি সেটা বেশ করে শুনবে। যদি আমাকে কেউ গালাগালি দেয় আমাকে এসে বলবে। ওই বদমাইশগুলোকে আমি ভালো রকম চিনি। ওরা একদম কাজ করতে চায় না, চাই কেবল বেশ আরাম করে শুয়ে থাকতে। বেশ ছুটি থাকবে, মদ খাবে, ফুর্তি করবে, ব্যাস এই তো ওরা ভালোবাসে।
জমি চাষ করা হোক বা নাই হোক, ওরা গ্রাহ্যই করে না। কাজেই তুমি এক্ষুনি যাও, গিয়ে শোনো ওরা কি বলে, কে কি বলে লক্ষ্য রাখবে এবং আমাকে ক্রমে সব কথা খুলে বলবে। যাও, দেখো গে সব, কোনো কিছু গোপন রাখবে না, যাও। গোমস্তা ঘর হতে বের হয়ে ঘোড়ায় চেপে মাঠে কৃষকদের কাছে চলে গেল। গোমস্তার সঙ্গে যেসব কথা হয়েছিল তা সবই ম্যানেজারের স্ত্রী শুনতে পেয়েছিল। কৃষকদের জন্য দুই একটা কথা বলার উদ্দেশ্যে সে ম্যানেজারের কাছে আসলো। সে ছিল খুব সরল প্রকৃতির স্ত্রীলোক। তার মনটাও ছিল খুব ভালো। যখনই কোনো সুযোগ পেত তখনই সে এসে তার স্বামীর মন নরম করার চেষ্টা করত এবং দরিদ্র চাষাদের উপর যাতে কোনো অত্যাচার না হয় তারই চেষ্টা করত। স্বামীর কাছে এসেই সে বলল, প্রিয়তম মাইকেল, এই পুণ্যের দিনে তুমি এরকম একটা মহাপাতকের কাজ করো না যিশুর নামে। যিশুর জন্যে আজকে ওদের ছেড়ে দাও। স্ত্রীর কথা মাইকেল গ্রাহ্যই করল না, সব কথাই হেসে উড়িয়ে দিল। পরে বলল, কেন, তোমার পিঠের সঙ্গে চাবুকের পরিচয়ের কি এতই অভাব হয়েছে যে অনধিকার চর্চা করতে তুমি এতটা সাহসী হয়েছ? প্রিয়তম মাইকেল, আমি একটা বড্ড খারাপ স্বপ্ন দেখেছি। তুমি একবার আমার কথাটা শোনো, ওদের এবার ছেড়ে দাও। ষোড়শোপচারে থালায় থালায় খাবার আসলো, চপ, কাটলেট, মাংস, মোরব্বা ও পুডিং। মাইকেল একে একে সব গিলতে লাগলেন। খাওয়ার পর বড় এক গ্লাস মদ খেলেন। মদ খেয়েও খাওয়া শেষ হলো না। এক থালা ফল নিঃশেষ করলেন। তারপরে রাঁধুনি স্ত্রীলোকটিকে ডেকে এনে পিয়ানো বাজাতে বসিয়ে দিলেন এবং তার সঙ্গে নিজেও একটা সেতার নিয়ে বাজাতে আরম্ভ করলেন। মাইকেলের স্ফূর্তি খুব জমে আসলো। তিনি মাঝে মাঝে কাশছিলেন এবং সেতারের কান মোচড়াচ্ছিলেন। ঠিক এমন সময় গোমস্তা এসে সেলাম ঠুকে মাঠে কৃষকদের কাজ সম্বন্ধে বলতে লাগলো। মাইকেল জিজ্ঞাসা করলেন, যার যতটুকু জমি চাষ করবার কথা ঠিক করছে তো? গোমস্তা বলল, আজ্ঞে হ্যাঁ, তারা এরই মধ্যে অর্ধেকের বেশি জমি চষে ফেলেছে। কোনোখানে কিছু ফাঁকি টাকি দেয়নি তো? আজ্ঞে না, আমি তো কিছুই দেখতে পাইনি। তারা বেশ চাষ করছে। তারা আপনাকে খুব ভয় করে। আচ্ছা, জমি ভালো তৈরি হয়েছে তো? হ্যাঁ, খুব নরম গুঁড়ো হয়ে পোস্তর দানার মতো উঠছে। মাইকেল কিছুক্ষণ চুপ করে রইলেন। একটু পরই জিজ্ঞাসা করলেন, আচ্ছা বেশ, তারা আমার সম্বন্ধে কি বলছে? আমায় গালাগালি দিচ্ছে? গোমস্তা একটু ইতস্তত করল, কিন্তু মাইকেল বললেন, হ্যাঁ, আমায় সব কথা বলো। তোমার নিজের কথা তো আর আমায় বলবে না, তাদের কথাই বলবে। সত্যি বলো, আমি তোমায় পুরস্কার দেব। কিন্তু তুমি যদি কোনো কথা গোপন করো তাহলে তোমার উপর আমার দয়া মায়া থাকবে না। তোমাকে আচ্ছা করে চাবুক মারব। এই যে রাঁধুনি, দাও দাও তো ওকে এক গ্লাস মদ এনে, খেয়ে একটু জোর হোক। রাঁধুনি গিয়ে এক গ্লাস মদ নিয়ে এসে গোমস্তার হাতে দিল। গোমস্তা মাইকেলকে খুব ভক্তির সাথে সেলাম ঠুকে গ্লাসটি নিঃশেষ করে মুখ মুছতে লাগল। মনে মনে ভাবল, একে যে কেউ প্রশংসা করে না সে তো আমার দোষ নয়, দোষ ওর নিজেরই। যাক, আমায় যখন সত্যি কথা বলার জন্য বলছেন তখন সত্যি বলবো। মনে মনে সাহস সঞ্চয় করে গোমস্তা বলতে লাগল, তারা ভয়ানক অসন্তোষ প্রকাশ করছে। তারা কি বলে আমাকে বলো। তারা সকলেই একটা কথা বলছে, এই যে আপনার ঈশ্বরে আদৌ বিশ্বাস নেই। মাইকেল হো হো করে এক মুখ হেসে ফেললেন। জিজ্ঞাসা করলেন, তাদের ভিতরে তা কে বলেছে? তারা সকলেই বলে। তারা বলে আপনি শয়তানের সেবাই করছেন। মাইকেল আরও বেশি হেসে বললেন, চমৎকার। আচ্ছা, আমায় এখন বলো দেখি, তারা পৃথকভাবে কে কি বলছে? ধরো যেমন ভসিলি, সে কি বলছে? গোমস্তা এ পর্যন্ত তার বন্ধুদের বিরুদ্ধে কোনো কথা বলতে নিতান্ত অনিচ্ছুক ছিল, কিন্তু ভসিলি ও তার ভিতরে অনেক দিনের ঝগড়া ছিল বলে এবার বলল, ভসিলি সকলের চাইতে আপনাকে বেশি গালাগালি দেয়। সে কি বলে আমায় বলো না। আমার বলতে বড্ড লজ্জা হয়। তার আশা হচ্ছে একদিন না একদিন এর ভয়ানক পরিণাম আপনাকে ভোগ করতে হবে। মাইকেল চেঁচিয়ে উঠে বলল, ও, সে তাই বলেছে? সে আমায় মারতে পারবে না। আমার গায়ে হাত ঠেকাবার সুযোগ আর সে পাচ্ছে না। আচ্ছা ভসিলি, তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে এখন। হ্যাঁ, সেই কুকুরটা কি বলল? আপনাকে কেউ ভালোবাসে না, সকলেই গালাগালি দেয় ও শাসায়। আচ্ছা, পিটার কি বলে?
যারা গালাগালি দেয় তাদের ভিতরে বুড়ো বদমাইশটাও আছে নিশ্চয়ই। না না, সে নয় মাইকেল, সে কি বলছে? তাদের ভিতরে কেবল সেই একমাত্র কিছু বলেনি। চাষাদের ভিতরে সে অনেক জানে শোনে। তাকে আজ দেখে আমি বিস্মিত হয়েছিলাম। কেন বিস্মিত হয়েছিলে? সে যা করছিল তাই দেখে। অন্যরাও আশ্চর্য হয়েছিল। সে কি করছিল? সে একটা অদ্ভুত ব্যাপার। সে চাষ করছিল। আমি যখন ঘোড়া ছুটিয়ে তার কাছে গেলাম, মনে হলো কেউ খুব মৃদু সুন্দর সুমিষ্ট সুরে গান গাইছে। আর তার লাঙলের ফালের ঠিক মাঝখানে কি যেন একটা চকচক করে জ্বলছিল। বাহ, সেটা ঠিক যেন একটা আগুনের শিখার মতো জ্বলছিল। আমি তার কাছাকাছি গেলাম। দেখলাম একটা মোমবাতি তার লাঙলের ফালের খুব কাছে ছিল বটে, কিন্তু বাতিটা কিছুতেই নিভল না। সে কি বলছিল? সে কিছুই বলেনি। আমায় দেখে ইস্টারের নমস্কার করল। তারপর আবার গান গাইতে আরম্ভ করল। তার গায়ে একটা নতুন জামা। চাষ করতে করতে স্তোত্র গান করছিল। জমির একদিক থেকে আর একদিকে গিয়ে যখন ফিরছিল, তখন লাঙল নাড়াচ্ছিল, তখনও বাতি নেবেনি। নাড়া দিয়ে ফাল থেকে যখন মাটি ঝরাচ্ছিল এবং হাতল ধরে লাঙল উঁচু করছিল, তখনও আমি তার একেবারে কাছে ছিলাম। কিন্তু সব সময়েই বাতিটা সমান জ্বলছিল, কিছুতেই নিভল না। তুমি তাকে কি বললে? আমি কিছুই বলিনি। কতগুলো কৃষক এসে তাকে দেখে খুব হাসছিল। তারা বলছিল, এই ইস্টারের দিনে চাষ করার জন্য পিটারকে 100 বছর প্রায়শ্চিত্ত করতে হবে। তাতে পিটার কি বলল? সে কেবল বলল, পৃথিবীতে শান্তি আর মানুষের মঙ্গলেরই ইচ্ছা। তারপরে আবার হেঁট হয়ে লাঙলটি ধরল, ঘোড়াগুলি চালালো, আবার সুমিষ্ট স্বরে গান গাইতে গাইতে চাষ করতে লাগলো। কিন্তু তার বাতি সমানে জ্বলতেই লাগলো, কিছুতেই নিভল না। মাইকেল আর হাসলেন না। সে তারটা এক পাশে রেখে দিলেন, বুকের উপর মাথা নুয়ে পড়ল। চুপ করে কেবল ভাবতে লাগলেন। গোমস্তা ও রাঁধুনিকে তিনি চলে যেতে বললেন। খানিকক্ষণ ঠিক সেইভাবে একেবারে চুপ করে বসে রইলেন। তারপর শোবার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। গাড়ি যেমন বোঝার ভারে ঘর ঘর শব্দ করে, তেমনি তিনিও খুব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আর্তনাদ করতে লাগলেন। তার স্ত্রী কাছে আসলো এবং অনেক যুক্তিতর্ক করতে লাগলো, কিন্তু তিনি অনেকক্ষণ কোনো জবাব দিলেন না। অবশেষে কোনো রকমে তিনি বললেন, ওই লোকটা দেখছি জিতে গেল। এখন আমি সব বুঝতে পারছি। তার স্ত্রী অনেক কাকুতি মিনতি করে বলল, তুমি গিয়ে কৃষকদের ছেড়ে দাও। অবশ্য এটা কিছুই নয়। তুমি যেসব কাজ করেছ এবং যা করতে মনে তোমার একটুও দ্বিধা হয়নি, তাই একবার ভাবো দেখি। এখনই বা তুমি তাদের ছেড়ে দিতে ভয় খাবে কেন? কিন্তু তিনি কেবল বললেন, ওই লোকটাই আমাকে হারিয়েছে, আমি ভেঙে পড়েছি। তুমি এখনো সুস্থ ও সবল আছো। এই বেলা সরে পড়ো। তুমি এসব কিছুই বুঝতে পারবে না। মাইকেল শুয়েই রইলেন। পরের দিন ভোরবেলা তিনি উঠলেন এবং পূর্বের মতোই কাজকর্ম করতে গেলেন। কিন্তু তার অনেকটা পরিবর্তন হলো। তিনি যে মনে খুব বড় একটা আঘাত পেয়েছেন তা বেশ পরিষ্কার বুঝতে পারা গেল। মাঝে মাঝে হতাশায় মন অবসন্ন হয়ে পড়ত। তিনি মূর্ছা যেতেন, কোনো কাজই করতেন না। বাড়িতে বসে বসে কেবল ভাবতেন। তার প্রভুত্ব আর বেশি দিন রইল না। আর একটা উৎসব উপলক্ষে জমিদার স্বয়ং তার জমিদারি দেখতে আসলেন। তিনি ম্যানেজারকে ডেকে পাঠালেন। ম্যানেজার অসুস্থ, দেখা হলো না। দ্বিতীয় দিন আবার ডেকে পাঠালেন, সেদিনও অসুস্থ। জমিদার শুনতে পেলেন মাইকেল মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। কাজে কাজেই তিনি তাকে বরখাস্ত করলেন। মাইকেল তবুও বাড়িতে বসে রইলেন, কোনো কাজ করলেন না, কেবল দুঃখে আর্তনাদ করলেন। যা কিছু তাঁর ছিল সব মদ খেয়ে উড়িয়ে দিলেন, এমনকি তাঁর স্ত্রীর শাল, আলোয়ান ও গয়না পর্যন্ত। চুরি করে সুরির দোকানে গিয়া মদ খেতেন। তাকে দেখে কৃষকদের পর্যন্ত দয়া হতে লাগল, তারাও তাকে মদ দিত। যা হোক, মাইকেলের জীবন আর একটি বৎসরও কাটল না। হঠাৎ একদিন খুব বেশি মদ খেয়ে তিনি মারা গেলেন। ধন্যবাদ।